ব্যাংক লুটে এস আলমের সহযোগী সাবেক গভর্নর রৌফ ভুয়া চুক্তি করে 12,000 কোটি টাকা লোপাট। সচিবদের 8 নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা, সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিতের নির্দেশ। এবং জাতীয় সরকার ব্যবস্থা ও দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট চায় বিএনপি, জানালেন তারেক রহমান। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকালের 21 সংবাদে, আপনাদের সঙ্গে থাকছে ইসরাত জাহান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21ATV চ্যানেল। ব্যাংক লুটপাটে এস আলমের সহযোগী সাবেক গভর্নর আব্দুর রৌফ তালুকদারের দৃষ্টান্তমূলক শাস্তি চান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ডলার কেনার ভুয়া চুক্তির মাধ্যমে ইসলামী ব্যাংক তথা এস আলমকে 12,500 কোটি টাকা আত্মসাতের সুযোগ করে দেয় চরম ক্ষুব্ধ অর্থনীতিবিদ ও সাধারণ মানুষও। সাবেক গভর্নর আব্দুর রৌফ তালুকদার, এস আলম সহ ব্যাংক থেকে সিন্ডিকেটের হোতাদের দ্রুত গ্রেফতারের দাবি তাদের। মেহেদী হাসানের রিপোর্ট। আব্দুর রৌফ তালুকদার বলা হয়, ব্যাংক খাদক সাইফুল আলম মাসুদ ওরফে এস আলমের আবদারেই তাকে কেন্দ্রীয় ব্যাংক গভর্নর নিয়োগ দিয়েছিলেন ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনা। তাই গভর্নরের মতো স্পর্শকাতর পদে বসেও এস আলমের ব্যাংক লুটপাটে নজিরবিহীন প্রশ্রয় দিয়েছেন আব্দুর রৌফ তালুকদার। এক্ষেত্রে রিজার্ভ নিয়ে জালিয়াতি করতেও পিছপা হননি তিনি। ব্যাংকের গভর্নর বা মন্ত্রী পরিষদে যারা ছিল, অর্থ মন্ত্রণালয়ে যারা ছিল, যাদের দায়িত্বে এই বিষয়গুলো ছিল, প্রত্যেকে সমানভাবে দায়ী। যা টাকা পাচার করেছে সেগুলো সম্পূর্ণ ফেরত দিতে হবে এবং তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গত 18 জানুয়ারি ইসলামী ব্যাংক থেকে $200 মিলিয়ন ভুয়া ক্রয় দেখিয়ে ইসলামী ব্যাংককে দেওয়া হয় 2,200 কোটি টাকা। এরপর মার্চে $350 মিলিয়ন ক্রয় দেখিয়ে ব্যাংকটিকে আরও 3,850 কোটি টাকা দেয় বাংলাদেশ ব্যাংক। সবই হয়েছে জালিয়াতির মাধ্যমে, যার পেছনে এস আলম ও রৌফ তালুকদার। অন্যান্য প্রতিষ্ঠানের যারা দায়িত্বশীল যারা ছিলেন, তারা যেভাবে শেখ হাসিনার পুতুল হিসেবে কাজ করেছেন, ঠিক একইভাবে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর যিনি ছিলেন, তিনিও কিন্তু ঠিক একই কাজ করেছেন। আমরা চাইব যে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য এই ধরনের পুতুল যেন তৈরি না হয়। যারা এইসবের সাথে জড়িত ছিল তাদের জন্য দৃষ্টান্তমূলক তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা হয় এবং আগামীতে যাতে করে এই প্রতিষ্ঠানগুলো থেকে ব্যবহার করে কেউ ব্যক্তি স্বার্থে এই প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে ফায়দা নিতে না পারে। এরপর 3 জুলাই ইসলামী ব্যাংক থেকে $550 মিলিয়ন ভুয়া ক্রয় দেখিয়ে ব্যাংকটিকে 6,490 কোটি টাকা পরিশোধ করে বাংলাদেশ ব্যাংক। কয়েক দফা তাগিদের পর $100 মিলিয়ন আদায় হলেও ইসলামী ব্যাংকে রয়ে যায় আরও $450 মিলিয়ন। হাসিনার পতনের পর 11 আগস্ট 5,310 কোটি টাকা আদায় করে নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তবে রিজার্ভের হিসাবে থেকে যায় $450 মিলিয়ন। যদিও নিট রিজার্ভে তা দেখাননি সাবেক গভর্নর ও তার সহযোগীরা। রৌফ তালুকদারের জালিয়াতি ধরা পড়ে 28 আগস্ট গ্রস রিজার্ভ থেকে ওই $400 মিলিয়ন বাদ দেওয়ার পর। এতে গ্রস রিজার্ভ 25.64 বিলিয়নে নামলেও নিট রিজার্ভ বেড়ে উন্নীত হয় $20.60 বিলিয়ন। গভর্নর বা বাংলাদেশ ব্যাংকের যে কর্তৃপক্ষ, তাদের ছাড়া এটা কোনোভাবে সম্ভব না। সঠিকভাবে বিচার হওয়া উচিত এবং যাতে করে একটা উদাহরণ হয় যে ভবিষ্যতে কেন্দ্রীয় ব্যাংক যেন এরকম করে অর্থনীতিকে ক্ষতি করতে না পারে। নিয়ম অনুযায়ী যেদিন ডলার কেনা হবে পরদিন তা রিজার্ভে যোগ হওয়ার কথা, কিন্তু প্রথম দফায় ভুয়া ডলার ক্রয়ের পরদিন 19 জানুয়ারি শুক্রবার ও 20 জানুয়ারি ছিল শনিবার, এ দুদিন সাপ্তাহিক ছুটি। এরপর 21 জানুয়ারি রোববার ছিল নিউ ইয়র্কে বন্ধের দিন, পরদিন সোমবারও ডলার যোগ হয়নি। তখন পরিষ্কার হয়ে যায় এটা ছিল ডলার কেনার নামে জালিয়াতি। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা সহ সচিবদের 8 নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সচিবদের সঙ্গে প্রথম বৈঠক করেন প্রধান উপদেষ্টা। সে সময় সরকারের সব পর্যায়ে সংস্কার কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নে মার্চিং অর্ডার প্রদান করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তার গুচ্ছ নির্দেশনার মধ্যে রয়েছে সংস্কার কর্মসূচি প্রণয়নে প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা, বিবেক ও ন্যায়বোধে উজ্জীবিত হয়ে স্ব ক্ষেত্রে সততা, নিষ্ঠা, জবাবদিহিতা নিয়ে নতুন বাংলাদেশ গড়া, চিন্তার সংস্কার করে
সৃজনশীল উপায়ে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারি কার্যক্রম পরিচালনা, দুর্নীতির মূলোৎপাটন করে সেবা সহজীকরণের মাধ্যমে সর্বোচ্চ জনসন্তুষ্টি অর্জন এবং সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা। এদিকে জাতীয় সরকার ব্যবস্থায় দেশ পরিচালনা ও দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট চায় বিএনপি, এমনটি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ভিডিও কনফারেন্সে ঢাকা বিভাগের বিএনপির তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, বিএনপি জাতীয় ঐক্যতে বিশ্বাসী। স্বাধীনতার পরপর জাতীয় ঐক্যের শক্তিকে ব্যবহার না করে স্বেচ্ছাচারিতা হয়েছে। বিএনপি তার পুনরাবৃত্তি চায় না। জনগণের সমর্থন নিয়ে বিএনপি আগামীতে জাতীয় সরকারের মাধ্যমে দেশ পরিচালনা দেখতে চায়। তারেক রহমান আরও বলেন, গণতন্ত্র আর ভোটাধিকার পুনরুদ্ধারের সংগ্রামে যারা অংশ নিয়েছেন তারা আগামীতে দেশ পরিচালনায় অংশগ্রহণ করবেন। তারা যেন অবদানের সুফল বঞ্চিত না হন, সেদিকে খেয়াল রাখতে হবে। একটি দাতব্য প্রতিষ্ঠানের নামেই শত কোটি টাকা হাতিয়ে নেয় সাবেক আইজিপি শহীদুল হক। ক্ষমতার প্রভাবে দখল আর নিয়োগ বাণিজ্যও ছিল তার অবৈধ অর্থ উপার্জনের পথ, এমন অভিযোগ তার নিজ এলাকার মানুষের। ক্ষমতার প্রভাবে ভাইকে জনপ্রতিনিধি বানানো সহ স্বর্ণ চোরাচালানের নেপথ্যেও ছিলেন পুলিশের সাবেক এই কর্তা ব্যক্তি। শরীয়তপুর প্রতিনিধি আবুল বাশারের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। প্রধানমন্ত্রীর পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়, তাহলে একজন সাবেক আইজিপি 4000 কোটি বা 40,000 কোটি টাকার মালিক হবে, এতে কোনো অবাস্তব না। মূলত এটাই ছিল বিগত দিনের স্বাভাবিক বিষয়। AKM শহীদুল হক পুলিশের সাবেক আইজিপি, শত কোটি টাকার মালিক। একসময় বাবার আর্থিক অসচ্ছলতার কারণে ঢাকায় অন্যের বাড়িতে থেকে চালিয়েছেন পড়ালেখার খরচ। পুলিশের চাকরিতে ঢুকেই ঘুরে যায় ভাগ্যের চাকা। চাকরির পরে থেকেই তাদের ভাগ্যের চাকা করতে শুরু করে। টিনের চালাঘর ভেঙে হয় তিনটি আলিশান বাড়ি, বলে যান শত শত বিঘা জমির মালিক। আইজিপি পদে পদোন্নতির পর নিয়োগ বাণিজ্য আর ভূমি দখলে মেতে ওঠেন সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার অতি আস্থাভাজন শহীদুল হক। বাবা মার নামে গড়ে তোলেন মজিদ জরিনা ফাউন্ডেশন নামে একটি দাতব্য প্রতিষ্ঠান। অথচ অভিযোগ রয়েছে, সেই মজিদ জরিনা ফাউন্ডেশনের নামেই শুরু করেন চাঁদাবাজি। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আদায় করেন শত কোটি টাকা। নজরানা আদায়ের নামে পুলিশ কর্মকর্তাদের কাছ থেকেই নিতেন নিয়মিত মোটা অঙ্কের টাকা। সে একটা স্কুল করছে, হাজার হাজার কোটি টাকা দেয়া খরচ করে সমস্ত জমির মেটাতন ক্রয় করছে নাকি আর সেটা আমরা বলতে পারবো না। শহীদুল হকের প্রভাব খাটিয়ে ছোট ভাই ইসমাইল হক এলাকায় চালাতেন সন্ত্রাসী কর্মকাণ্ড। ভোট জালিয়াতি করে দুইবার হয়েছেন শরীয়তপুরের নড়িয়া উপজেলা চেয়ারম্যান। স্বর্ণ চোরাচালানের মধ্য দিয়ে ইসমাইল অঢেল সম্পদের মালিক হয়েছেন বলেও রয়েছে অভিযোগ। বিভিন্ন থানার অফিসাররা তাদের হাতের পুতুল ছিল। যখন যা কইতো তখন নিরহ মানুষের অন্যায় অত্যাচার জুলুম করত। বিভিন্ন প্রকারের ব্যবসা বাণিজ্য তারা জড়ায় পড়ে। দুবাইতে যে ব্যবসা আছে, ওদের প্রচুর ব্যবসা আছে, আপনি কল্পনাই করতে পারবেন না। এটা তো আমাদের দ্বারা এখন যাওয়া সম্ভব না। তো 3,500 কোটি টাকা, এই যে একটা অখাদ্য গ্রামের পরিবার, একটা উনি একদম সামান্য পুলিশের যখন এসপি ছিল, আইজি হয়েছে, তার বেতন করতো, তার স্কেল করতো, সে এত টাকা কোথেকে পায়। মিরপুর শহীদ স্মৃতি কলেজ থেকেও কোটি কোটি টাকা লুপাটের অভিযোগ রয়েছে শহীদুল হকের বিরুদ্ধে। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সাফল্যে ভরপুর সিরিজ শেষে ঢাকায় ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। রাতে 2 বহরে দেশে পা রাখে টাইগাররা। প্রথম বহর শাহজালাল বিমানবন্দরে আসে রাত 11টায়। দেশের মাটিতে পা রাখার পর ফুলের শুভেচ্ছায় তাদের বরণ করে নেন বিসিবির কর্মকর্তারা। দলের বাকি সদস্যরা ঢাকায় আসেন রাত 2টায়। বিমানবন্দরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নাজমুল হোসেন শান্ত বলেন, পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সেরা অর্জন। হত্যা মামলায় বিপাকে রয়েছে সাকিব আল হাসান। তার বিষয়েও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাথে কথা বলবেন শান্ত। জয়টা অনেক স্পেশাল ছিল আমার কাছে মনে হয়। আমি যেটা বললাম যে বাংলাদেশের সব থেকে বড় অর্জন, তো মোমেন্টটা ভালোভাবে এনজয় করার জন্যই আসলে মনে হলো যে ট্রফিটা নিয়েই ঘুমাই। প্রধান উপদেষ্টার সাথে তো কথা হয়েছে, উনি দেখা করতে চেয়েছেন, যেটা আমি আগেও বলেছি।
সাকিব ভাইয়ের বিষয়টা নিয়ে অবশ্যই এটা একটা ডিফারেন্ট বিষয়, বাট প্রত্যেকটা প্লেয়ার সাকিব ভাইয়ের পাশে আছেন। যখন দেখা হবেন অবশ্যই এটা নিয়ে যদি কথা ওঠে, প্রত্যেকটা প্লেয়ার সাকিব ভাইয়ের পাশে আছে। দুই আন্তর্জাতিক প্রীতি ম্যাচ সিরিজের প্রথমটিতে আজ ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। থিম্পুর চ্যাংলিমিথাং স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায়। আগামী বছর এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের খেলা রয়েছে, আছে সাফ চ্যাম্পিয়নশিপও। এর আগে তাই প্রীতি ম্যাচগুলো জিতে মনোবল বাড়িয়ে রাখতে চাইছেন বাংলাদেশের কোচ হাভিয়ার কাবরেরা। তবে দুই ম্যাচে জয় চোখ থাকলেও আপাতত প্রথমটি নিয়েই ভাবছেন লাল সবুজ কোচ। ভুটানের বিপক্ষে পরিসংখ্যানে বেশ এগিয়ে বাংলাদেশ। 14 ম্যাচে 11টি জয়ের বিপরীতে একটি হার, বাকি 2টি ম্যাচ হয়েছে ড্র।